গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। আর প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নীল আর অরূপ ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসে, কিন্তু তখন নীল জানতো না যে অফিস করে ফিরে এসে এমন একটা সংবাদ পাবে যেটা তার মস্তিষ্ককে আরও সজাগ করে তুলবে। এসপি রুদ্রনীল গুপ্ত বললেন, তুমি তো এখনো প্যারাগন নিয়েই ব্যস্ত, তাই না? হ্যাঁ স্যার, কেমন একটা জেদ চেপে গেছে। সিরিয়াল মার্ডারগুলোকে আমার প্লেন অ্যান্ড সিম্পল কেস বলে মনে হচ্ছে না। আপনি তো জানেন, কেস যত জটিল হয় ততই আমার মাথার পোকাগুলো কিলবিল করে। পোকাটাকে আরেকটু নাড়বার জন্য একটা খবর দিচ্ছি। শ্রীমতী প্রভা মিত্র, মাদার অফ রোশন মিত্র অ্যান্ড ওয়াইফ অফ অ্যাটর্নি রুবেন মিত্র, আজ বিকেলে তিনি ঠাকুর ঘরে যখন চুপ করে বসেছিলেন, কোনো এক আততায়ী তাকে ক্লোজ রেঞ্জে শট ডাউন করে। শি ডাইড অন দ্য স্পট। একেবারে টাটকা ঘটনা। নীল একবার হোয়াট বলে লাফিয়ে উঠে ফের চেয়ারে বসে পড়ল। নীলকে কি বিছে কামড়ালো? বিছে না স্যার, কেউটে। কারো মৃত্যু নিয়ে আমি কখনোই ফায়দা তোলার চেষ্টা করছি না, কিন্তু মিসেস মিত্রর মৃত্যুটা আমায় যেন অনেকটা এগিয়ে দিল। তারপর প্রায় স্বগতোক্তি স্বরেই নীল বলল যে তাহলে এবার আরও একজনের জীবন সংশয়। কি বিড়বিড় করছো? আমাকে এখনই যেতে হবে, বালিগঞ্জ সার্কুলার রোড, অ্যাটর্নি সাহেবের বাড়ি। অলরেডি পুলিশ ফাঁড়ি পৌঁছে গেছে। নো ম্যাটার, অরূপ কুইক। নীল আর অরূপ বেরিয়ে যেতে যেতে শুনল অল দ্য বেস্ট। ওরা এসে পৌঁছলো অ্যাটর্নি সাহেবের বাড়িতে। দেখলো দুজন কনস্টেবল। ওরা যেতেই স্যালুট ঠুকে রাস্তা ছেড়ে দিল। দোতলায় উঠতেই দেখলো যে মাথায় হাত চেপে বসে রয়েছে নন্দন। তুমি আজ অফিস যাওনি? গিয়েছিলাম, বাবার মুখে খবর পেয়ে সব কাজ ফেলে ছুটে আসছি। আর সবাই কোথায়? জানি না, এই বাড়ির কাজের লোক কোথায়? সে তো চুপ করে রান্নাঘরে বসে আছে। একবার ডাকো তো ওকে। মার্ডার স্পটে কে কে আছেন? একজন ওসি, লোকাল পিএসের, একজন এএসআইও আছেন। ঠিক আছে, তুমি এক্ষুনি কাজের লোকটিকে ডেকে পাঠাও। নন্দন নিজে গিয়ে নিয়ে এলো 25-26 বছরের এক বিবাহিতা মহিলাকে। খুবই সাদামাটা চেহারা। কি নাম? বাসন্তী। শুধু রান্না ছাড়া আর অন্য কিছু? আমি শুধু রান্নাই করি। কাপড় কাচার জন্য আলাদা লোক আছে। ঘরদোর সাফাই করার জন্য আছে সাধুদা। তারা কোথায়? সাধুদা তো ছিল কিছুক্ষণ আগে, এখন কোথায় তা জানি না। আর বাসন মাজা কাপড় কাচার লোক দুগ্ধা, সকালে আর বিকালে আসে। সে তো চলে গেছে। কখন? এই আপনার আসার ঘন্টাখানেক আগে হবে। এখন বাজে 6:30, তার মানে 5:30টায়। আন্দাজে বলছি, রোজই প্রায় এই সময়ই চলে যায়, তাই বললুম আর কি। নাম বললে দুগ্গা। কতদিন কাজ করছো? আগে বেশি দিন নয়। আগে কাজ করতো সীতা, ওর বাচ্চা হবে বলে দুগ্ধাকে দিয়ে গেছে। আর তোমার সাধুদা? কেউ অনেক দিনের লোক, আমার আগে থেকে আছে। আমরা ওপরে যাচ্ছি। সাধু ফিরলেই বলবে আমাদের সঙ্গে দেখা না করে যেন বাড়ি থেকে বের না হয়। এসো অরূপ। ঠাকুরঘরটি বেশ বড়সড়, শ্বেত পাথরের মেঝে। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক মহিলা। পরনে গলদ লাল পাড় শাড়ি। বসা অবস্থায় হুমড়ি খেয়ে পড়েছেন। কোনো কথা না বলে সোজা ও চলে গেল প্রভাদত্তের সামনে। জুতো তুতো খোলার কোনো প্রয়োজনই বোধ করল না। ওইভাবেই শটান গিয়ে দাঁড়ালো ঠাকুর ঘরে। কেই বা আর বারণ করবে? নাকের কাছে আঙুল নেবার কোনো দরকারই ছিল না। তবুও রুটিন চেক। মহিলা অনেকক্ষণ আগেই মারা গেছেন। প্রচুর রক্তপাত ঘটেছে। আপনি কি এদের হাউস ফিজিশিয়ান? আগে হ্যাঁ, আমি ডক্টর সিআর মুখার্জি, চিত্তরঞ্জন মুখার্জি। আপনার ধারণা? খুব ক্লোজ রেঞ্জ থেকে গুলি করা হয়েছে, ঠিক ঘাড়ে। যতদূর মনে হয় ঘাড় ভেঙে গেছে, আর তাতেই উনি মারা গেছেন। এমনি ওনার কোনো ডিজিজ? ওনার বয়স 50 ছাড়িয়ে গেছে। ডায়াবেটিক ছিলেন, হার্টেও ট্রাবল ছিল। তবে কিছুদিন আগে ওনার একমাত্র সন্তানের মৃত্যুর পর উনি একেবারেই ভেঙে পড়েছিলেন, প্রায় আধমরা অবস্থা। নিয়ম করে ওষুধপত্রও তো খেতেন না। মরার ওপরে খাঁড়ার ঘাটা কে যে দিল। কিছু চুরি টুরি গেছে বলে মনে হয়? মনে তো হয় না। রাধা মাধবের মূর্তি,
গয়নাগাটি যা পরানো আছে সবই সোনার, অ্যাজ ইট ইজ আছে বলেই তো মনে হয়। বাসনকোসনও চুরি হয়েছে বলে মনে হয় না। তার মানে মহিলাকে মারাই আততায়ীর উদ্দেশ্য, তাই তো? হ্যাঁ, তাই মনে হচ্ছে। যেমন যেমন ছবি নেবার প্রয়োজন হয় নিতে বলবেন। বডি মর্গে পাঠিয়ে দিন। পিএম রিপোর্ট বিশেষ করে আমার দরকার। কত এম কার্তুজ ব্যবহার করা হয়েছিল তার ব্যালিস্টিক রিপোর্ট আমার চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অরূপ, নিচে চলে এসো। নিচের শোবার ঘরের সামনেই দাঁড়িয়েছিল নন্দন। তার মুখ চোখ থমথম করছে। সবাই তো ভেতরেই আছেন। হ্যাঁ। নীল আর অরূপ ভেতরে ঢুকে গেল। ধনী লোকের শোবার ঘর যেমন হয় ঠিক তেমনই। সোফায় বসেছিলেন চন্দনের মা আর বাবা। অন্য সোফায় মাথা হাত দিয়ে বসে রয়েছেন রুবেন মিত্র। নন্দন সবাইকে বললেন। আসুন অফিসার। সোফায় বসতে বসতে নীল বলল, মিস্টার রুবেন মিত্র, দিস ইজ নট এ এক্স্যাক্ট টাইম টু আস্ক সাম ক্রিমিনাল কোয়েশ্চেন্স। তবুও। মাথা তুলে রুবেন মিত্র বললেন, মাত্র মাত্র কয়েকদিনের মধ্যে আমার একমাত্র ছেলের খুন হওয়াটা আমি আমি আজও ভেবে উঠতে পারছি না। তারপর তারপর আজ এই ঘটনা। আমি আমি প্রায় দিশেহারা। আমি 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 জানি এই মুহূর্তে আপনাদের অনেক প্রশ্ন থাকবেই, আর এই সময়টা পাস আউট করলে অনেক তথ্য হারিয়েও যেতে পারে। হ্যাঁ, না, তবু আপনি প্রশ্ন করুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আপনি তো প্যারাগন কসমেটিক্সের একজন অলিখিত অংশীদার, তাই না? নতুন কোম্পানিটা যখন শুরু হয় ওরা আমার কাছে লিগ্যাল ওপিনিয়ন নিতে আসতো, আমি দিতাম। তারপর যখন ওদের ব্যবসা শুরু হয়ে যায় একটা লভ্যাংশ আমাকে দেওয়া হতো এবং আমি সেটা অ্যাকসেপ্টও করতাম। পুরনো কোম্পানির সঙ্গেও তো আপনার কিছু আদান প্রদান ছিল। আমি পদ্মনাভ ব্যানার্জির সময়ের কথা বলছি। আমি পদ্মনাভবাবুর লিগ্যাল অ্যাডভাইসার ছিলাম। যে টাকা আমি পেতাম সেটা কোনো ডিভিডেন্ড নয়, আমার কাজের রেমুনারেশন। কোম্পানি যখন লিকুইডেশনে চলে যায়, আপনার মক্কেলের এই বাড়িটা এককালে ছিল পদ্মনাভবাবুর বাড়ি। এই বাড়ির জন্যই ব্যাংক নিলাম ডাকে, এবং নিলামে হাইয়েস্ট বিড দেওয়ার জন্যই আপনি বাড়ির মালিকানাটা পান। অ্যাম আই রাইট? রাইট। আমি মনে করি না এটা কোনো গরিত কাজ। নো, সার্টেনলি নট। আচ্ছা, পদ্মনাভবাবু তো আপনার বন্ধু ছিলেন। ছিলেন। তিনি আপনার কাছে বাড়ি বন্ধকি ছাড়াবার জন্য টাকা চেয়েছিলেন? চেয়েছিলেন, কিন্তু যে লোকটা দেউলিয়া হয়ে গেছে তাকে টাকা দেওয়া মানে তো। তার একটি মেয়ে ছিল এবং স্ত্রী ছিল। তারা কোথায় যাবেন সেটা বোধহয় চিন্তা করেননি, না মিস্টার মিত্র? এক্ষেত্রে আপনাকে কোনোভাবেই অ্যাকিউজ করা যায় না। আমি কিন্তু ওদের এই বাড়িতে থাকার কথাও বলেছিলাম, বাট। তিনি পরের দিনই খুন হয়ে যান। কে বলল খুন? পদ্মনাভ সুইসাইড করে। কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট। এনিওয়ে, আপনার কি কোনো ধারণা আছে প্যারাগনের 3 জন ডাইরেক্টর আর আপনার পুত্র এবং স্ত্রীর মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র আছে? হাউ? আমার ছেলে বা স্ত্রী কোনোভাবেই প্যারাগনের সঙ্গে যুক্ত নয়। দে আর আউট অফ দ্য পিকচার। আউট অফ দ্য পিকচার? কোনো ক্ষীণতম লিঙ্কও নেই বলছেন? আই থিঙ্ক সো। ঠিক আছে, এ প্রসঙ্গ থাক। আপনার বাড়িতে তো সচরাচর কোনো বাইরের লোক ঢোকে না। না। কিন্তু দিন কতক আগে একটি মেয়ে এসেছিল, নন্দন জানে। নন্দন জানে? নন্দন, নন্দন। নন্দন পাশের ঘরেই ছিল। হ্যাঁ মেশমশাই, একটি মেয়ে এসেছিল। মেয়েটির সঙ্গে রোশনের একটা অ্যাফেয়ার্স চলেছিল। তুমি তো সে কথা বলনি। বলেছিলাম, হয়তো আপনার মনে নেই। এটা অনেক দিন আগের কথা, কালিম্পংয়ে আলাপ। তারপর যা হয়। ওরা ওরা কত দূরে এগিয়েছিল? প্রায়ই অনেকটাই। হঠাৎ ব্রেকআপ হলো কেন? ব্রেকআপ হয়নি। ওরা যেদিন ফাইনাল করবে সেদিনই রোশন খুন হয়ে যায়। মেয়েটির সামনেই? না, মেয়েটির সেদিন অন্য কাজ পড়ে যাওয়ায় রোশনের সঙ্গে মিট করতে পারেনি। মেয়েটি এতে ভেঙে পড়ে। একদিনের জন্য এসেছিল মাসিমার সঙ্গে দেখা করার জন্য। কেন? সেন্টিমেন্টাল ব্যাপার। তবে তারপর আর কোনোদিনও আসেনি। রুবেন মিত্র চুপ করে যায়। নীল জিজ্ঞাসা করে যে দুগ্ধা বলে একটি মেয়ে সম্প্রতি আপনার এখানে কাজে ঢুকেছিল, আজও এসেছিল। সন্ধ্যে 6টার সময় সে চলে যায়। তার হোয়ার অ্যাবাউটস কি আপনার কাছে রয়েছে?
ঝি চাকরদের ব্যাপারে আমি কোনো খবরই রাখি না। এগুলো সব আমার স্ত্রী রাখতেন। দেখুন কাল আপনাদের দুগ্গা আসে কি না। আচ্ছা, আপনাদের সাধুচরণ কোথায়? আপনি কি দুগ্ধাকেই? সেটা ভবিষ্যতই বলবে। জানি না, এসব এসব এখন আমার আর মাথায় নেই। খোঁজ করুন সাধুচরণ কোথায়। সাধুর কোনো ছবি টবি আছে বা ওয়্যার অ্যাবাউটস কি পুলিশ রেকর্ড করা হয়েছে? জানি না। খোঁজ নিন দুজনেরই। আর একটা কথা, আপনিই একটু সাবধানে থাকবেন। আমার ধারণা প্যারাগন কসমেটিক্সের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তারা প্রায় একে একে সবাই চলে গেছেন বা খুন করা হয়েছে। আপনার ছেলে বা আপনার স্ত্রীর ব্যাপারটা সম্ভবত রিভেঞ্জ, জমে থাকা রাগ। কেন? কিসের রাগ? আমার ছেলে বা স্ত্রী এরা তো কোনো সাথে পাঁচেও থাকে না। আমার ছেলে ব্যস্ত থাকতো তার ওকালতি নিয়ে, আর স্ত্রী, হ্যাঁ, সে তো গৃহবধূ। এই প্রশ্নের উত্তর একমাত্র আপনিই দিতে পারবেন। আজ আমি উঠি, নিজেকে একটু সাবধানে রাখবেন, অন্তত খুনি ধরা না পড়া পর্যন্ত। গুড নাইট। সবাইকে হতভম্ব করে দিয়ে দুজনেই ঘর ছেড়ে বেরিয়ে যান। দেখতে দেখতে একটা মাস কেটে গেছে। 5-5টা খুনের কোনো কিনারাই হয়নি। সব দিকেই কেমন যেন শ্মশানের নিস্তব্ধতা। পুকুরের বুকে মস্ত একটা পাথর পড়ে বেশ খানিকটা আড়লো নড়েছিল। আবার যেমনকার পুকুর তেমনই হয়ে গেছে। অথচ নীলের অনুমান ছিল যে খুনি অথবা খুনিরা আরও একটা খুনের চেষ্টা করবেই, নইলে অঙ্কটা তো আর মিলবে না। একটু ইতস্তত করে অরূপ বলে, অঙ্কটা নিশ্চয়ই আপনি জানাবেন না? তোমাকে বলতে আমার কোনো বাধা নেই, কিন্তু কোনোভাবেই যেন অ্যাজাম্পশনটা লিক আউট না হয়। কোনো এক ভদ্রলোক বা কোনো একটা পরিবার তার যা কিছু হারিয়েছিল 4 জনের ষড়যন্ত্রে। ভিকটিম হচ্ছেন ব্যানার্জি কসমেটিক্স, আর মাইন্ড মাস্টার হচ্ছেন অ্যাটর্নি রুবেল মিত্র। সঙ্গে ছিলেন জীবন গোস্বামী, সৌমেন ঘোষ আর অশোক লাহিড়ী। রুবেন মিত্রের প্ল্যানেই ব্যানার্জি কসমেটিক্স ডোবানো হয়েছে। তারপর কোম্পানির ধার এবং বিপুল পরিমাণে দেনা শোধ করতে হয়েছে। বাড়িটা পর্যন্ত নিলামে তুলেছে। ওদের এই চক্রান্তটা বুঝে ফেলেছিলেন পদ্মনাভ ব্যানার্জি। উনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে এর শোধ তুলবেন। সে সুযোগ আর পাননি। সেই দিনই তিনি খুন হয়ে যান। কিন্তু স্যার, এই খবরগুলো আপনার কাছে এলো কিভাবে? এখনও পর্যন্ত সবটাই আমার অনুমান। আমি কতটা সঠিক সেটা শেষ দৃশ্যেই বোঝা যাবে। মদনকে কিছু স্বীকার করলো? এক রাত পিসিতে থাকলেই বাপ বাপ বলেই সব বেরিয়ে আসবে। মাত্র 10,000 টাকার বিনিময়ে ও গাড়ি ছেড়ে চলে যায়। সেই জায়গাটাই নেয় খুনি। কিন্তু অশোকবাবু জিনিসপত্র কিনে গাড়িতে এলেও বুঝতে পারলেন না যে ড্রাইভার বদল হয়ে গেছে? মনে হয় পেরেছিলেন, কিন্তু ততক্ষণে উনি গাড়িতে উঠে বসেছিলেন এবং এটাও অনুমান করেছিলেন যে সঙ্গে সঙ্গে গুলিটা খেয়েছিলেন। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট কি জানো? একটা মাত্র রিভলভার থেকেই 5টা খুন হয়েছে, 9mm। আর সেই আগ্নেয়াস্ত্রে এখন একটাই মাত্র বুলেট আছে, খুনির লাস্ট ভিকটিমের জন্য। অর্থাৎ মিস্টার রুবেন মিত্র। উনি তো বাড়ি থেকেই বের হচ্ছেন না। তাহলে বেহুলা লক্ষিন্দরের উপাখ্যানটা মনে আছে তো? লোহার বাসর ঘরে সামান্য ছিদ্র দিয়ে কালনাক ঢুকে পড়েছিল। অনেক সময় সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে থাকে। সত্যি তো, আর ভূতটুত বলে তো কিছুই নেই, একটা উপমা মাত্র। হরিচরণ বা দুগ্ধা নামের মেয়েটার কোনো ড্রেস ফ্রেস পাওয়া গিয়েছে? না, এরাই হচ্ছে লোহার বাসর ঘরের ছিদ্রান্বেষী 2 কালসাপ। কে জানে কোথায় খাপটি মেরে বসে আছে। নীলের মোবাইলটা বেজে উঠল। নীল ব্যানার্জি বলছি। ওপাশ থেকে উত্তর এলো যে মাছ বোধহয় টোপ গিলেছে, আপনি কুইক চলে আসুন। আসছি, একটা মাছিও যেন গলতে না পারে। নিজের শোবার ঘরে একা বসে রুবেন মিত্র। সামনে খোলা মদের বোতল, গ্লাস অর্ধ নিঃশেষিত। এত বড় বাড়িতে তিনি একা। সংসারে 2টি বন্ধনই ছিঁড়ে গেছে। চুমুক দিতে দিতে ভাবছিলেন যে এবার তিনি বাঁচবেন কাকে নিয়ে। মৃত্যুপুরীর মতো গোটা বাড়িটাকে যেন তাকে গিলতে আসছে। গত 1 মাস ধরে কেউ না কেউ আসছে তার সঙ্গে থাকতে, হয় নন্দন নয় তোর বাবা। আজ ওরাও আসেনি। আর কত সঙ্গ দেবে তাকে? হঠাৎ চমকে মুখ তুলে দেখলেন যে তার সামনে কালো বোরখা পরা কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। এটাও নেশার ঘোর কিনা বুঝতে পারেন না, তবুও জিজ্ঞাসা করেন, এই কে 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 তুমি? এখানে এখানে ঢুকলে কি করে?
বাইরে পুলিশ পাহারা, তাই না? হ্যাঁ, তা সত্য কি করে এলে? বাড়ির ঝি চাকরদের ওরা চেনে, আটকায় না। কি 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 নাম তোমার? আগে দুগ্ধা। দুগ্ধা? ও আচ্ছা আচ্ছা, তাহলে সেদিন তুই আমার বউকে খুন করেছিলি? হ্যাঁ বাবু। হ্যাঁ, কেন কেন? কি কি দোষ করেছিল আমার বউ? কি দোষ করেছিল? এবার বলুন বাবু, কি দোষ করেছিল পদ্মনাভ বাবু আর তার বউমে? নামটা শুনেছ নাকি তাও শোনোনি? এই এই সত্যি করে বল, কে তুই কি চাস এখানে? বদলা। হ্যাঁ, কিসের বদলা? পদ্মনাভ ব্যানার্জির দুর্বলতার সুযোগ নিয়ে তার সব কিছু কেড়ে নিয়ে তাকে খুন করেছিলে। তার বউকেও আর খুঁজে পাওয়া যায়নি। কোথায় হাপিস করেছো সে তো তুমিই জানো। সে যাই হোক, যাদের নিয়ে তুমি তার কোম্পানি হস্তগত করেছিলে সে তিনটেই ভেঙে গেছে। তারপর তোমার বউ আর ছেলে। কেমন লাগছে এখন? হ্যাঁ, আমার ছেলে আর বউ কি দোষ করেছিল? না, এমনিতে তারা কোনো দোষ করেনি, তবে সব হারালে বুকের মধ্যে কেমন জ্বলুনি হয় সেটা তোমাকে একটু মালুম পাওয়াতে হবে না? এবার তোমার পালা। নিমেষেই বোরকার আড়াল থেকে বেরিয়ে আসে একটা চকচকে আগ্নেয়াস্ত্র। অনেক যত্ন করে তোমার জন্য বাঁচিয়ে রেখেছি, আর একটা বুলেটই আছে এর মধ্যে। আর সঙ্গে সঙ্গে নীলের গলার আওয়াজ পাওয়া যায়। হ্যান্ডস আপ দুর্গা, ওরফে বৈভবী ব্যানার্জি। কিন্তু সে কথা শোনার ইচ্ছে ছিল না ভৈরবীর। সঙ্গে সঙ্গে একটা ক্লিক শব্দ ওঠে। বুকে হাত চেপে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন রুবেন মিত্র। নীল ছুটে আসতে চাইছিল, আর তার পেছনে আরো অনেকেই। একটানে নিজের বোরকাটা খুলে ফেলে ভৈরবী। এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই স্যার নীল ব্যানার্জি। আত্মহত্যা করার মতো আর কোনো গুলিই নেই এর মধ্যে। চলুন, আমার কাজ শেষ। আপনার কাছে আমার একটাই অনুরোধ, যাবজ্জীবন নয়, কেসটা এমনভাবে সাজাবেন যাতে আমার ফাঁসি হয়। অনেকগুলো প্রাণ নেওয়া হয়ে গেল তো, আমার নিজেরও আর বাঁচার কোনো ইচ্ছে নেই। একজন লেডি কনস্টেবল এগিয়ে এসে ভৈরবীর হাতে হাত করা পরিয়ে দিল। তার ফাঁকে নীল বলল, তোমার সব কিছুই আমি জানি বা জানতে পেরেছি। জানি না তোমার সিচুয়েশনে পড়লে আমি নিজে কি করতাম, তবে আইনটা বোধহয় নিজের হাতে তুলে নিতাম না। নিজের বাবা মায়ের নৃশংস হত্যার জ্বালা তো আপনাকে ফেস করতে হয়নি। কি করতো আপনার আইন? আমার মা বাবাকে ফেরত দিতে পারতো, নাকি জল্লাদগুলোকে কোনোদিন শান্তি দিতে পারতো? বিচারের নামে চলতো কিছুদিনের ভাড়ামি আর প্রহসন, তারপর একদিন নির্দোষ তকমা লাগিয়ে সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। প্লিজ স্যার, ওই আইনের কথা আমাকে বলবেন না। রোশনকে কি সবকিছু খুলে বলা যেত না? কি হতো? রোশনের ভালোবাসা নিশ্চয়ই পেতাম, কিন্তু চোখের সামনে কি তার খুনি বাবাকে মেনে নিতে পারতাম? কিন্তু রোশন তো তোমার ভালোবাসার মানুষ, তাকে কিভাবে? ওটা আমি পারিনি। ওর সামনে গেলে আমার আর যুদ্ধটাই করা হয়ে উঠত না। কাজটা করেছিল বিজু তামাং। বিজু তামাং? সে কে? আমি যেমন রোশনকে ভালোবাসতাম, ঠিক কালিম্পংয়ের ছেলে ও তেমনি আমাকে ভালোবাসত। হয়তো রোশনের ওপর ওর কোনো চাপা আক্রোশ ছিল, প্রেমের প্রতিদ্বন্দ্বী তো, তাই তো আমার এক কথায় ও পিস্তলটা নিয়ে নিয়েছিল আমার হাত থেকে। ট্র্যাজেডি একটাই, ভালোবেসেও আমি যেমন রোশনকে পেলাম না, ঠিক তেমনি আমাকে প্রাণ দিয়ে ভালোবেসে বিজুও আমাকে পেল না। বিজু তামাং এখন কোথায়? জানি না, তবে এটুকু বলতে পারি, আমার ফাঁসির কথা শুনলে বিজুও সেদিন নিজেকে শেষ করে দেবে। আর একটা প্রশ্ন আছে মিস বৈভবী। বলুন। আমি তো শুনেছিলাম তুমি তোমার মায়ের সঙ্গে থাকতে, অথচ তুমি বলছো। ডাইরেক্টর রুবেন মিত্রের দিকে আঙুল তুলে ভৈরবী বলে, ওই লোকটাই জানে। যদ্দূর মনে হয় বাবার সঙ্গেও আমার মাকে আর আমি কোথাও খুঁজে পাইনি। থাকি পাতানো মাসির সঙ্গে। নীলের ইশারায় একে একে সবাই ঘর ছেড়ে বেরিয়ে যায়। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।